দক্ষিণ এশিয়ার রাজনীতিতে একটা নাটকীয় পালাবদল, একটা দীর্ঘ শাসনের অবসান আর এমন একটা নির্বাচন যা কিনা পুরো অঞ্চলের ক্ষমতার ভারসাম্যকেই নতুন করে সাজিয়ে দেওয়ার ইঙ্গিত দিচ্ছে। আজ আমরা ঠিক এই ঐতিহাসিক অভ্যুত্থানের ব্যবচ্ছেদ করব। নির্বাচনের ঠিক আগে দেশের রাজনৈতিক পরিবেশটা ঠিক কেমন ছিল জানেন? দি ইকোনমিস্টের এই একটা লাইনে কিন্তু সব বলে দিচ্ছে। গণতান্ত্রিক প্রতিযোগিতা প্রায় ছিলই না, আর ক্ষমতাও বলতে গেলে এক দলের হাতেই জমা হয়েছিল। আর তারপরই চোখে পড়ে এই সংখ্যাটা ২১৩, একটা জোটের জেতা আসনের সংখ্যা। ভাবুন তো একবার, আগের স্লাইডে যে দেশটাকে একদলীয় রাষ্ট্র বলা হচ্ছিল, সেখানে এত বড় একটা জয়। প্রশ্ন তো উঠবেই, এই নাটকীয় পরিবর্তনটা কিভাবে সম্ভব হল? হ্যাঁ, এই দিনটাতেই সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়, আর সেই ফলাফলকে রাজনৈতিক ভূমিকম্প বললে একটুও ভুল হবে না, কারণ এটা ১৫ বছরের একটা প্রতিষ্ঠিত শাসনকে এক ঝটকায় নাড়িয়ে দিয়েছিল। চলুন ফলাফলটা একটু খুঁটিয়ে দেখা যাক। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি প্লাস জোট পেয়েছে ২১৩টা আসন, মানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা। আর দ্বিতীয় স্থানে থাকা শফিকুর রহমানের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের ঝুলিতে গেছে ৭৭টি আসন। এই ফলাফলটা শুধু একটা সরকারের বদল নয়, বরং সংসদের ভেতরে ক্ষমতার এক নতুন বিন্যাসও তৈরি করেছে। কিন্তু এত বছরের একটা শক্ত শাসন এভাবে ভেঙে পড়ল কিভাবে? এর পেছনের কারণটা বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে, কারণ এই নির্বাচনী ভূমিকম্পের আসল ভিত্তিটা তৈরি হয়েছিল রাজপথের একটা বিপ্লবে। তো চলুন প্রথমে সেই বিপ্লবটার ব্যবচ্ছেদ করা যাক। কিভাবে একটা সাধারণ ছাত্র আন্দোলন থেকে পুরো সরকারটাই পড়ে গেল, সেটাই দেখব। সবকিছু শুরু হয়েছিল ২০২৪-এর জুনে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে। কিন্তু জুলাইতে এই আন্দোলন দমাতে গিয়ে সরকার একটা বিরাট ভুল করে ফেলে। কঠোর হাতে দমনের ফলে ঘটে যায় জুলাই গণহত্যা, আর এই ঘটনাই সরকারের পতনের কফিনে শেষ পেরেকটা পুঁতে দেয়। এর জেরে ৫ই আগস্ট আন্দোলন এতটাই তীব্র হয় যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৫ বছর শাসনের পর পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন, আর তার ঠিক পরের দিনই সংসদ ভেঙে দিয়ে একটা নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। এই যে একটা পটভূমি তৈরি হল, এখানেই আয়োজন করা হয়েছিল ২০২৬ সালের সেই নজিরবিহীন নির্বাচন। এক কথায় এক নতুন রাজনৈতিক রণক্ষেত্র। ভাবুন একবার, ১৫ বছর ধরে যে দলটা ক্ষমতায়, সেই আওয়ামী লীগই নির্বাচনে নেই। জুলাই বিপ্লবের পর সন্ত্রাস বিরোধী আইনে দলটা নিষিদ্ধ হয়ে যায়। ফলে রাজনীতির মাঠ থেকে দেশের সবচেয়ে বড় দলটাই উধাও। এটা কিন্তু একটা বিশাল রাজনৈতিক শূন্যতা তৈরি করেছিল। তো এই ফাঁকা মাঠে মূল খেলোয়াড় ছিল কারা? একদিকে ছিল বিএনপি প্লাস জোট। ১৭ বছরের নির্বাসন থেকে দেশে ফিরে তারেক রহমান এর নেতৃত্ব দিচ্ছিলেন। তাদের প্রতিশ্রুতি ছিল চাকরি, অর্থনৈতিক স্থিতিশীলতা, মানে মধ্যপন্থী একটা অবস্থান। আর অন্যদিকে ছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। তবে মজার ব্যাপার হলো, এই জোটের ছাত্র আন্দোলন থেকে উঠে আসা জাতীয় নাগরিক পার্টির মতো নতুন দলও ছিল। তাদের মূল ফোকাস ছিল সাংবিধানিক সংস্কার আর দুর্নীতি বন্ধ করা। আর এই নির্বাচনের ফলাফলটা আসলে কারা ঠিক করে দিল জানেন? তরুণ প্রজন্ম। অনেকে তো বলছেন এটা নাকি বিশ্বের প্রথম জেন জি অনুপ্রাণিত নির্বাচন। এই চার্টটা দেখলেই ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। দেশের মোট ভোটারের ৪৪%ই ছিল ১৮ থেকে ৩৭ বছর বয়সী, মানে প্রায় অর্ধেক। তাদের ভোট যেদিকে যাবে, খেলার ফলাফলও যে সেদিকেই গড়াবে, এটাই তো স্বাভাবিক। তো এই তরুণদেরকে ঠিক কোন জিনিসগুলো এতটা নাড়া দিয়েছিল? দেখুন, প্রধানত ৪টা ইস্যু ছিল। ১, বেকারত্ব, আর সেটা সাধারণ বেকারত্ব না, শিক্ষিত বেকারত্ব। ৮৭% বেকারই ছিল শিক্ষিত। ২, লাগামহীন দুর্নীতি। ৩, আনুপাতিক প্রতিনিধিত্বের মতো নির্বাচনী সংস্কারের দাবি, মানে যে দল যত শতাংশ ভোট পাবে সংসদেও প্রায় তত শতাংশ আসন পাবে। আর ৪, চাঁদাবাজি বন্ধ করে সুশাসন ফেরানোর প্রতিশ্রুতি। এই ইস্যুগুলোই পুরো প্রচারণার সুরটা বেঁধে দিয়েছিল। তো দেশের ভেতরে তো অনেক কিছু হলো, কিন্তু বাংলাদেশের এই বিশাল পরিবর্তনের প্রভাব কি শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ? একদমই না। এবার চলুন দেখি দিল্লি থেকে এই ঘটনাটাকে কিভাবে দেখা হচ্ছে, আর এর ফলে ভূরাজনীতি কিভাবে নতুন করে সাজতে চলেছে। এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন, তাই না? বাংলাদেশের এই নতুন অধ্যায়টা ভারতের জন্য কি বার্তা নিয়ে আসছে?
কারণ দুই দেশের সম্পর্কটা তো আর শুধু দুটো দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, এর সাথে পুরো অঞ্চলের স্থিতিশীলতার সমীকরণ জড়িয়ে আছে। আর সমীকরণটা জটিল হওয়ার একটা বড় কারণ হল আগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যার সাথে ভারতের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ ছিল। তিনি এখন ভারতেই নির্বাসিত জীবন কাটাচ্ছেন। এটা নতুন সরকারের সাথে দিল্লির সম্পর্কে একটা অন্য মাত্রা যোগ করছে বলাই বাহুল্য। দেখুন, দি সানডে গার্জিয়ানের এই শিরোনামটাই বলে দিচ্ছে যে আন্তর্জাতিক বিশ্ব কতটা গুরুত্ব দিয়ে ব্যাপারটা দেখছে। তারেক রহমানের এই জয় দিল্লি ঢাকা সম্পর্ক আর ভূ রাজনৈতিক ভারসাম্যের জন্য এর মানেটা কি? আলোচনা কিন্তু তুঙ্গে। তো শেষ পর্যন্ত প্রশ্নটা এখানেই এসে দাঁড়ায়। ঢাকা যখন একটা নতুন পথে চলতে শুরু করেছে, তখন দক্ষিণ এশিয়ার ক্ষমতার মানচিত্রটা কিভাবে নতুন করে আঁকা হবে? বাণিজ্য, নিরাপত্তা, আঞ্চলিক প্রভাব সবকিছুই এখন একটা নতুন সমীকরণের সামনে। এর উত্তর হয়তো সময়ই দেবে, কিন্তু একটা জিনিস পরিষ্কার, এই নির্বাচনের রেশ সহজে কাটছে না।